আজ আমরা পড়ব এন্ডো মেমব্রেন সিস্টেম। ওকে, দেখো এটাকে যদি তুমি একটা সেল মেমব্রেন বলো, কথা বলবে প্লিজ, তাহলে এই স্ট্রাকচারটার নাম কি বললো? এইটাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আউটার মেমব্রেনের সঙ্গে কে কন্টিনিউয়াস? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এর আউটার মেমব্রেনের সঙ্গে কন্টিনিউয়াস হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা বলতো গলগি পাই কিনা? হ্যাঁ স্যার। আবার বলো গলগি থেকে আমরা লাইসোজোমস ফর্ম করতে পারি? লাইসোজোমস ফর্ম করতে পারি। আবার কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে এই যে গলগির কন্টেন্ট গুলো যদি এনজাইম থাকে, সেই এনজাইম গুলো লাইসোজোমের মধ্যে ঢুকে পড়লো। আর অন্যান্য যদি কোনো কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টকে যদি স্টোর করে রেখে দিতে হয়, তাহলে বলতো সেগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দেবো? ভ্যাকুওলের ভেতরে। ভ্যাকুওলের ভেতরে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মন দিয়ে শুনবে প্লিজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি, লাইসোজোম এন্ড ভ্যাকুওল, বলতো এদের ফাংশন গুলো ইন্টারকানেক্টেড কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So they are functionally interconnected. They are functionally interconnected. তাহলে যদি ফাংশনালি ইন্টারকানেক্টেড থাকে, তাহলে তখন আমরা এই টোটাল স্ট্রাকচারকে মিলে আমরা তৈরি করছি এন্ডো মেমব্রেন সিস্টেম। আগে এটাকে প্রিভিয়াসলি ইট ওয়াজ নেমড অ্যাজ GERL কমপ্লেক্স, কিন্তু এখন আমরা রিসেন্টলি GERL কমপ্লেক্স কথাটাকে না ইউজ করে কি ইউজ করতে পছন্দ করছি বেশি বলো? এন্ডো মেমব্রেন সিস্টেম। তাহলে প্রথম কোশ্চেন, এন্ডো মেমব্রেন সিস্টেমের কম্পোজিশন কি? Endoplasmic reticulum, Golgi body, lysosome and vacuole. তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম এন্ড ভ্যাকুওল। বলো মনে থাকবে প্রত্যেকের? মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি ভেরি গুড। কিন্তু বলতো আমরা যদি এখানে আরো কিছু সেল অর্গানেল নিই, ধরো এখানে তোমার বসে আছে প্লাস্টিড, বা এখানে ধরো তোমার বসে আছে মাইটোকন্ড্রিয়া, তাহলে আমি মাইটোকন্ড্রিয়া কি এর মধ্যে ধরে নিচ্ছি না কেন? তার কারণ কি? এরা ফাংশনালি কানেক্টেড নয়। তাহলে এন্ডো মেমব্রেন সিস্টেম কেন আমরা তাদেরকে বলছি বলো? কেন আমরা নামটা এন্ডো মেমব্রেন সিস্টেম? Functionally interconnected. They are not connected, functional interconnected. স্যার আপনার সাউন্ড কমে গেছে। সাউন্ড প্রবলেম ভালো শোনা যাচ্ছে না। ওকে, স্যার আপনার সাউন্ড আস্তে হয়ে গেছে। না স্যার। দেখো তো এবার শুনতে পাচ্ছ কিনা? না স্যার, তাও আস্তে না স্যার, আস্তে আস্তে। এখনো একই প্রবলেম না উন্নতি হচ্ছে? একই প্রবলেম স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না। এখন না স্যার। এখন আরেকটু ইমপ্রুভ করুন। হলে বলবে, হ্যাঁ একটু উন্নতি হলে বলবে। না আবার কমে গেছে। স্যার খুবই আস্তে আসছে। এখনো খুবই আস্তে আসছে? আরো আরো আস্তে হয়ে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
সাউন্ড ঠিকঠাক আছে না? প্রবলেম বলো। আসতে হচ্ছে স্যার আরো। না আমার ঠিক আছে এখানে। বাকিরা বলো ঠিক আছে কিনা। স্যার আসতে আসছে। স্যার আগের থেকে ইমপ্রুভ করেছে কিন্তু এখনো আস্তে আসছে। এখন দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। একটু ঠিক আছে। ওকে চলো, থ্যাংক গড। তাহলে ধরো এখানে আমরা একটা মাইটোকন্ড্রিয়াকে নিলাম, কিংবা ধরো এখানে আমরা একটা প্লাস্টিডকে নিচ্ছি, তার সঙ্গে কিছু ধরো মাইক্রো বডিজকে নিচ্ছি, ধরো আরো আমরা কিছু মাইক্রো বডিজ নিচ্ছি। তাহলে যদি বলি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, মাইক্রো বডিজ, বললো এদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ধরছি না। কেন? তার কারণ দেয়ার ফাংশনস আর নট ইন্টারকানেক্টেড। ভেরি গুড, দেয়ার ফাংশনস আর নট ইন্টারকানেক্টেড। তাহলে একটা জায়গা মনে হয় খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম যে এখন আমরা কোন টার্মটাকে ব্যবহার করি না, জিআরএল কমপ্লেক্স টার্মটাকে আমরা অতটা ব্যবহার করি না, আমরা তার পরিবর্তে এটাকে এন্ডোমেমব্রেন সিস্টেম বলতে বেশি পছন্দ করি। বহুবার এক্সামে কিন্তু কোশ্চেন এসেছে যে এন্ডোমেমব্রেন সিস্টেমের কম্পোজিশন কি, তাই আমি বারবার করে বলছি যে এন্ডোমেমব্রেন সিস্টেমের কম্পোজিশন কি কি। ভ্যাকিউলকে ভুল করে ফেলবে না, ভ্যাকিউলকে অবশ্যই নেবে এর মধ্যে। তাহলে কি কি বললাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, ভেরি গুড, Rhizome আর Golgi, vacuole। lysosome and vacuole. Okay, ER, Golgi body, lysosome and vacuole. Next, তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেম এর কম্পোজিশন নিয়ে কি বলছে এনসিইআরটি দেখো। বলেছে while each of the membranous organelle is distinct in term of its structure and function। আমরা সেলের মধ্যে যতগুলো সেল অর্গানেল পাচ্ছি, আমরা যতগুলো সেল অর্গানেল পাচ্ছি, এই সবগুলো সেল অর্গানেলটাকে যদি আমরা বলি তাদের স্ট্রাকচার এন্ড ফাংশন, বলো তো তারা পিকিউলিয়ার কিনা? এক একজন এক একটা স্পেসিফিক তার স্ট্রাকচার এবং তার ফাংশন। হ্যাঁ Many of স্যার। these are considered together as endomembrane system because their functions are coordinated. The endomembrane system include endoplasmic reticulum, Golgi complex, lysosome and vacuole. Since the function of mitochondria, chloroplast, peroxisome একটা microbody example, are not coordinated with the above components, so why these are not considered as a part of endomembrane system. Okay, next, তাহলে আমরা প্রথম কম্পোনেন্ট কে নিয়ে কাজ শুরু করতে পারি, that is endoplasmic reticulum। তাহলে নিয়ে নেই আমরা ফার্স্ট কম্পোনেন্ট অফ এন্ডোমেমব্রেন সিস্টেম, এন্ড দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ভীষণ সিম্পল, তোমার এখানেই পড়া তৈরি হয়ে যাবে। দেখো ফার্স্ট থিং, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এইটাকে প্রথম অবজার্ভ করলেন কে? গার্নিয়ার বলে একজন ভদ্রলোক। অবজার্ভড বাই গার্নিয়ার। ঠিক আছে, তাহলে বলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে অবজার্ভ করলেন কে প্রথম? গার্নিয়ার। ভেরি গুড। এর যে ultrastructure was given by Porter, Claude and Fulham। ultrastructure কে কে দিলেন? পোর্টার, ক্লডে এন্ড ফুলাম। ওকে, এবং ইয়ার এই যে টার্মটা, এটা কে কয়েন করলেন? পোর্টার। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম টার্ম was coined by পোর্টার। ক্লিয়ার? তাহলে তিনটি ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট, যে
গার্নিয়ার এটাকে অবজার্ভ করলেন। সেকেন্ড থিং, আল্ট্রাস্ট্রাকচার স্টাডি করলেন কে? পোর্টার, ক্লডে অ্যান্ড ফুলাম। আর টার্ম এন্ডোজ রেটিকুলাম এটা কে দিয়েছিলেন? পোর্টার। দেখো এরকম অদ্ভুত নামকরণ কেন করলো? ওয়াই দ্য নেম ইজ গিভেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? বলো, এন্ডো মিন্স within, প্লাজম স্ট্যান্ডস ফর সাইটোপ্লাজম। তাহলে আছে কোথায়, লোকেশন কোথায় বলো? উইদিন দা Cytoplasm. দেখতে দ্যাট লুকস লাইক আ নেট, নেটের মতন দেখতে, রেটিকিউলেটেড দেখতে, তাই না? তাই আমরা এটাকে বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পেরেছো? তোমরা জানো এক ধরনের পাইথন আছে, সে পাইথনের স্কিনটা নেটের মতন দেখতে বলে তার নাম রেটিকিউলেটেড পাইথন, তাই না? তাহলে যদি আমরা দেখি যে রেটিকিউলেটেড স্ট্রাকচার প্রথম কথা, আর উইদিন দ্য সাইটোপ্লাজম আছে বলে এইটাকে আমরা বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে হোয়াই দ্য নেম ইজ গিভেন সো ক্লিয়ার? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলছি প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস? কারণ কিছু কিছু জায়গাতে সে প্রেজেন্ট, কিছু কিছু জায়গাতে অ্যাবসেন্ট। ধরো আমরা যদি বলি অ্যাবসেন্ট, তাহলে তোমরাই বলো প্রোক্যারিওটিক সেলে পাবে? না স্যার। না স্যার। প্রোক্যারিওটিক সেলে পাবে? নিশ্চয়ই পাবো না প্রোক্যারিওটিক সেলে, তাই না? আর ইউক্যারিওটিক সেলের মধ্যে বলো তো আমরা কোথায় কোথায় পাবো না জানো? ইউক্যারিওটিক সেলের মধ্যে জার্মিনাল এপিথেলিয়ামে কখনো ইআর থাকে না। জার্মিনাল এপিথেলিয়াম, চিনতে পারছো জার্মিনাল এপিথেলিয়ামকে? কে বলো তো জার্মিনাল এপিথেলিয়াম? যেখান থেকে জার্ম সেল তৈরি হয়, স্পার্ম ওভাম তৈরি হয়, ওইগুলো। নেক্সট, ম্যামালিয়ান ম্যাচিওর আরবিসিতে কি পাওয়া যাবে না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যাবে না। তাহলে বলো অ্যাবসেন্ট কোন কোন জায়গাতে একটা আইডিয়া পাওয়া গেল? প্রোক্যারিওটিক সেলেতে অ্যাবসেন্ট, ইউক্যারিওটিক সেলের মধ্যে জার্মিনাল এপিথেলিয়ামে পাবে না, ম্যামালিয়ান ম্যাচিওর আরবিসির মধ্যে পাবে না। ক্লিয়ার? আর প্রেজেন্ট কোন জায়গাতে? ইউক্যারিওটিক সেলে, ইউক্যারিওটিক সেলসে। এক্সেপ্ট কোন জায়গাতে? এই যে উপরের এক্সাম্পল গুলো তোমাকে বলে দেওয়া হলো। বলো তাহলে অকারেন্স ক্লিয়ার হলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একে কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি এবং থাকে কোথায়, এটুকু ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এলিমেন্টস গুলো দেখবো, দেয়ার আর 3 স্পেসিফিক এলিমেন্টস আর দেয়ার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 3টে স্পেসিফিক এলিমেন্টস আছে। তাহলে এলিমেন্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি এলিমেন্ট? দেখো দেয়ার আর 3 এলিমেন্টস। আমরা স্ট্রাকচারটাকে ড্র করার চেষ্টা করি। তোমরাই বলো, এইটাকে যদি তুমি সেল বলে ডেজিগনেট করো, ধরো এইটা যদি সেল হয়, তাহলে আবার বলো এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? নিউক্লিয়ার মেমব্রেন। নেক্সট, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে দেখো এই আমরা জেনারেট করলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। তাহলে দেখো এইগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার এখান থেকে আরো এক ধরনের কম্পোজিশন আমরা পাচ্ছি, দেখো, যেটা একেবারে কতদূর পর্যন্ত এক্সটেন্ড করেছে? টেল মি। প্লাজমা মেমব্রেন। দেখো একেবারে প্লাজমা মেমব্রেন পর্যন্ত এখান থেকে এই পার্টগুলো এক্সটেন্ড করেছে। ঠিক আছে? তাহলে দেখো এটা যদি নিউক্লিয়ার মেমব্রেন হয়, তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে এই যে সেগমেন্টগুলো তোমরা পাচ্ছ, এই সেগমেন্টগুলোকে আমরা বলি সিস্টার্নি। কি এদের নাম? সিস্টার্নি। তাহলে প্রথম সিস্টার্নি। কম্পোজিশন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের? সিস্টার্নি। নেক্সট দেখো এই যে পার্টগুলো আমরা পাচ্ছি সিস্টার্নি থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত, এই পার্টটাকে আমরা বলি টিউবিউল। তাহলে সেকেন্ড পার্টটার নাম কি বলো? টিউবিউল। আর এখানে আমরা টিউবিউল। ছোট ছোট কিছু ভেসিকলস পেতে পারি। দিস আর অলসো আ পার্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই পার্টগুলোকে আমরা বলছি দিস ইজ আ থার্ড পার্ট, থার্ড কম্পোনেন্ট নেমড অ্যাজ ভেসিকল। তাহলে বলো কম্পোনেন্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি? কম্পোনেন্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি? সিস্টার্নি, টিউবিউল এন্ড ভেসিকল। ভেরি গুড। তাহলে সিস্টার্নি, হ্যাঁ, সিস্টার্নি, টিউবিউল এন্ড ভেসিকল। যেটা সিস্টার্নি
এটা কি আমরা বলতে পারি যে সিস্টার্নিটা লোকেটেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন? হ্যাঁ স্যার। লোকেটেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন। যেটা ভেসিকল, এটা পরে আসছি। টিবিউলটা বলো তো, এটা কি প্লাজমা মেমব্রেনের কাছাকাছি? হ্যাঁ স্যার, টুয়ার্ডস প্লাজমা মেমব্রেন। লোকেটেড টুয়ার্ডস দ্য প্লাজমা মেমব্রেন। ডিফারেন্স বুঝতে শেখো, কোশ্চেন এখান থেকে ফ্রেম করবে। তাহলে সিস্টার্নিটা নিউক্লিয়ার মেমব্রেনের দিকে আছে, টিবিউলটা প্লাজমা মেমব্রেনের দিকে আছে। ওকে, সিস্টার্নিটা নিউক্লিয়ার মেমব্রেনের দিকে আর টিবিউলটা প্লাজমা মেমব্রেনের দিকে। তারপর যেটা সিস্টার্নি বলতো, এই জায়গাতে আমরা এরকম যে স্ট্রাকচার গুলো পাচ্ছে, স্যাকলাইক স্ট্রাকচার, দেখো এরা হচ্ছে আনব্রাঞ্চড, তারা ইন্টারকানেক্টেড কিন্তু দে আর আনব্রাঞ্চড। তাহলে যেটাকে সিস্টার্নি বললাম সেটা ব্রাঞ্চ স্ট্রাকচার না আনব্রাঞ্চড? অন দ্য আদার হ্যান্ড টিবিউল গুলোকে বলতো তারা ব্রাঞ্চড কিনা? ব্রাঞ্চড। টিবিউলার ব্রাঞ্চড। ক্লিয়ার? নেক্সট, যারা সিস্টার্নি, দেখো খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, যারা সিস্টার্নি, এই সিস্টার্নির সঙ্গে আমরা দেখব সিস্টার্নির মেমব্রেনের মধ্যে রাইবোফোরিন বলে একটা কেমিক্যাল আছে। এই রাইবোফোরিন কি করতে পারে? রাইবোফোরিন বাইন্ডস দা রাইবোজোম। আর এ যদি রাইবোজোমকে বাইন্ড করে, তাহলে দেখো এইটা হচ্ছে আউটার সারফেস আর এখানে রাইবোজোম বসে আছে। তাহলে বলো তো আউটার সারফেসটা রাফ হবে তো? সো আউটার সারফেস ইজ রাফ। আর আউটার সারফেস যদি রাফ হয় তাহলে তাকে আমরা বলতে পারি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই জায়গাটা ভুললে কিন্তু তুমি বিপদে পড়বে। দেখো ছোটবেলা থেকে শিখেছো কিনা জানি না, তবে এখন শিখতে হবে। সিস্টার্ন ইজ ইকুয়াল টু আরিয়ার। সিস্টার্ন ইজ ইকুয়াল টু আরিয়ার। আর টিবিউল, দেখো এই টিবিউল আমরা কখনো কি পাবো না? নো রাইবোফোরিন। আর রাইবোফোরিন যদি না থাকে তাহলে কি বলবো? নো রাইবোজোম। আর নো রাইবোজোম যদি হয় তাহলে আউটার সারফেস স্মুথ। আউটার সারফেস স্মুথ। আউটার সারফেস যদি স্মুথ হয় তাহলে এটাকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর এসিআর। ক্লিয়ার এভরিবডি? তাহলে বলো, যেটা সিস্টার্নি তাকে আমরা কি নাম দিচ্ছি আর যেটা টিবিউল তাকে আমরা কি নাম দিচ্ছি? ঝটপট বলো। সিস্টার্নি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরিয়ার, টিবিউলার হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সিম্পল। তাহলে সিস্টার্নি ইকুয়াল টু আরিয়ার, সিস্টার্নি ইকুয়াল টু আরিয়ার এন্ড টিবিউল ইকুয়াল টু এসিআর। বলো, বুঝতে পেরেছো সবাই? ওকে ওকে। এই যে রাইবোফোরিনটা, এটাকে আরো আমরা কি নামে ডাকি জানো? কোশ্চেন আসতে পারে। রাইবোফোরিনটাকে আমরা বলি অ্যাঙ্কারিং প্রোটিন। অ্যাঙ্কারিং প্রোটিন। আর আরো নাম আছে, কি বলো? ডকিং প্রোটিন। ডকিং প্রোটিন। তাহলে অ্যাঙ্কারিং প্রোটিন বা ডকিং প্রোটিন কার নাম? রাইবোফোরিন। আদতে জানো তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ নাকি স্মুথ এটা ডিপেন্ড করে রাইবোফোরিনের উপর। ধরো একটা মেমব্রেন আছে, সেই মেমব্রেনের উপর তুমি দেখলে কোনো রাইবোজোম বসে নেই, তবে তাতে রাইবোজোম আছে, সরি রাইবোফোরিন আছে, তাহলে ওটাকে তুমি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবে না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবে? আদতে এরকম হওয়া উচিত যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কথাটা মানে হলো যে আয়দার তাতে রাইবোজোম বসে আছে অথবা তাতে রাইবোজোম বসার ক্ষমতা আছে। তাহলে একটা কথাতে বলে দিলে আমরা এরকম বলতে পারি যে ইফ রাইবোফোরিন ইজ প্রেজেন্ট অন মেমব্রেন then it would be named as ARIAR, and if no riboforin is present there it would be considered as ACR. Concept clear? Yes, sir. হ্যাঁ স্যার। Great. Okay. আর ভেসিকল যে পার্টটা আছে, এই ভেসিকল পার্টটা এর ভেতরে একটা ওয়াইডার লিউমেন আছে এবং এটা হতে পারে উইথ অর উইদাউট রাইবোজোম। উইথ অর উইদাউট রাইবোজোম। তবে দেখো যদি এটাকে তুমি দেখো এই ভেসিকলটা তৈরি হয়েছে সিস্টার্নি থেকে, তাহলে তাতে তুমি রাইবোজোম পাবে। বুঝতে পেরেছো? আর যদি দেখি আমরা এইটাকে তৈরি করেছি
টিউবিউল থেকে, তাহলে তাতে তুমি রাইবোজোম পাবে না। তাহলে সেই জন্য বললাম ভেসিকেলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি জানতে চাই তাহলে ভেসিকেল ইজ উইথ রাইবোজোম, বুঝতে পেরেছো? তবে কিছু ক্ষেত্রে রাইবোজোম নাও থাকতে পারে ইফ ইট ইজ অরিজিনেটেড ফ্রম দা টিবিউলস। বলো ক্লিয়ার এভরিবডি? আমরা কি পড়লাম? কম্পোনেন্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি? সিস্টার্নি, টিবিউল এন্ড ভেসিকেল। ডায়াগ্রাম ক্লিয়ার হয়েছে? কোনটা সিস্টার্নি, হ্যাঁ, কোনটা স্যার। টিবিউল, হ্যাঁ, কোনটা স্যার। ভেসিকেল? নেক্সট দেখো, এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যখন মাসেলের মধ্যে প্রেজেন্ট থাকে, ইআর ইন মাসেল, তখন আমরা তাকে কি বলি জানো? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ভেরি গুড, সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম কথাটা মানে কি? দিস ইজ নান আদার দ্যান এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অফ মাসেল ইজ নেমড অ্যাজ সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। মনে থাকবে প্রত্যেকের? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ মাসেল ইজ ইকুয়াল টু সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, নেক্সট দেখো, রাইবোজোম কার হাতে আছে? রাইবোজোম সিস্টার্নি না টিবিউল? সিস্টার্নি। তাহলে আমি কি বলতে সিস্টার্নি। পারি, যেহেতু রাইবোজোমটা সিস্টার্নির হাতে আছে, সো হোয়াই উই ক্যান সে যে সিস্টার্নি ইজ কনসার্নড উইথ প্রোটিন সিনথেসিস। সিস্টার্নি হ্যাঁ, ইজ স্যার। কনসার্নড হ্যাঁ, উইথ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। protein synthesis. Okay, cistern is concerned with protein synthesis. আর দেখো, টিবিউলের কাছে কি রাইবোজোম আছে? রাইবোজোম নেই। তাহলে একে আমরা বলতে পারি এটা কার্বোহাইড্রেট সিনথেসিস করতে পারে, লিপিড সিনথেসিস করতে পারে, কিন্তু কি সিনথেসিস করবে না বলো? প্রোটিন সিনথেসিস করবে না। তাহলে Protein। সিম্পলি যে সমস্ত সেলে তুমি প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারো, ধরো ফাইব্রোব্লাস্ট সেল, তারপরে ধরো তুমি ইনসুলিন তৈরির জন্য ধরো তুমি পেয়েছো আইলেটস অফ ল্যাঙ্গারান্সের বিটা সেল, তাহলে এই সমস্ত সেলগুলোতে বলো তো প্রচুর পরিমাণে তুমি সিস্টার্নি এক্সপেক্ট করো না টিবিউল এক্সপেক্ট করো? টিবিউল। তাই যেখান থেকে প্রোটিন চাই সেখানে টিবিউল এক্সপেক্ট করো। সিস্টার্নি। সিস্টার্নি। এমন এমন এক একটা আনসার করো মাঝে মাঝে পড়ানোর সমস্ত ইচ্ছেটাই চলে যায়। তাহলে আমরা বললাম যে ফাইব্রোব্লাস্ট, সেখানে আমরা প্রচুর প্রোটিন পাবো, কোলাজেন ইলাস্টিনের ব্যাপার আছে। তারপরে আমরা যদি বলি ইনসুলিন একটা প্রোটিন হরমোন, ইনসুলিন দিচ্ছে কে? আইলেটস অফ ল্যাঙ্গারান্সের বিটা সেল, তাহলে সেখান থেকে যেহেতু প্রচুর প্রোটিনের গল্প আছে, তাই সেখানে আমরা সিস্টার্নির কম্পোনেন্ট ডেফিনেটলি বেশি পাবো। আর ধরো আমরা যদি বলি যে ইন্টারস্টিশিয়াল সেল ও লেডিক সেল, লেডিক সেল কি দেবে তোমায়? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। তাহলে লেডিক সেল যদি তোমাকে টেস্টোস্টেরন দিয়ে দেয়, তাহলে লেডিক সেল কি করবে? লেডিক সেল টেস্টোস্টেরন দিলে, টেস্টোস্টেরন একটা কেমন হরমোন? স্টেরয়েড না প্রোটিন? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড। স্টেরয়েড তাহলে হরমোন। বলো তো তুমি এই লেডিক সেলের মধ্যে কি এক্সপেক্ট করো? বেশি পরিমাণে টিবিউল। সিস্টার্নি ইউজ করো না টিবিউল? ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কোন টাইপের সেলের মধ্যে আমরা টিবিউল বেশি পরিমাণ এক্সপেক্ট করি আর কোন টাইপের সেলের মধ্যে আমরা সিস্টার্নি বেশি পরিমাণ এক্সপেক্ট করি। খুব সিম্পল, তুমি বলবে যে স্যার যাদের কাছ থেকে আমরা প্রোটিন দাবি করব, যাদের কাছ থেকে আমরা প্রোটিন ডিমান্ড করব, তাদের কাছে সিস্টার্নি বেশি বাড়িয়ে দাও, আর যাদের কাছ থেকে আমরা লিপিড বা কার্বোহাইড্রেট বেশি এক্সপেক্ট করব, তাদের কাছ থেকে তুমি কি বাড়িয়ে দাও? টিবিউলের পরিমাণটাকে বাড়িয়ে দাও। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। নেক্সট আরো দেখো, আমরা যদি তাদের আলাদা করে কিছু ফাংশন দেখতে চাই, এসিআর কি কি ফাংশন রান করতে পারে, আরইআর কি কি ফাংশন রান করতে পারে, চলো আমরা এদিকে লিখলাম এসিআর, এদিকে লিখলাম আরইআর। আমাদের কি আর স্ট্রাকচারাল ডিফারেন্স বলার দরকার আছে নতুন করে? না স্যার। দরকার নেই। তাহলে এসিআর এর ক্ষেত্রে দেখো, আমরা প্লাজমোডেজমাটা পড়েছিলাম। প্লাজমোডেজমাটা এই একটা সেল, দিস ইজ সেল 1, দিস ইজ সেল 2, সেল 1, দিস ইজ সেল 2। তাহলে এদের মধ্যে যে জাংশনটা, এই জাংশনটাকে প্লাজমোডেজমাটা বলে। তাহলে প্লাজমোডেজমাটার মধ্যে আমরা যে ডেসমোটিবিউলস গুলো পাবো, সেই ডেসমোটিবিউল ইজ নান আদার দ্যান এসিআর। তাহলে ডেসমোটিবিউল অফ প্লাজমোডেজমাটা কে ফর্ম করে? Formed by ACR. Clear? First function. Second thing, তোমরা একটু আগে পড়ছিলে না সার্কোপ্লাজমিক রেটিকিউলাম? এই সার্কোপ্লাজমিক রেটিকিউলাম যেটা মাসেলে আছে, এই সার্কোপ্লাজমিক রেটিকিউলাম কি? এটাও এক ধরনের এসিআর। তাহলে এটা যদি এসিআর হয়, তাহলে আমি বলতে পারি এটা মোটর ইম্পালস প্রপাগেশনে হেল্প করে। তাহলে হেল্পস ইন মোটর ইম্পালস, বলো স্পেশালি কে হেল্প করে? এসিআর না আরইআর?
ACR. ভেরি গুড। ACR. মাসেলে যখন আমরা দেখব রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড, রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড ইন মাসল, ল্যাকটিক অ্যাসিড ইন মাসল, এই কাজটাও কার বলো? দিস ইজ অলসো পারফর্মড বাই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম খুব ইম্পর্টেন্ট ফাংশন মনে রাখবে, ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন। কেউ যদি গাদা গাদা মদ খায় সব সময়, তাহলে বলো তো তার কোন পার্টটা সব থেকে আগে ক্ষতিগ্রস্ত হয়? লিভার। 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 তাহলে লিভারে বলো তো আমাদের মেইনলি আমাদের বডির ল্যাবরেটরি তো সব থেকে বড় ল্যাবরেটরি তো লিভার। তাহলে যখন কোনো টক্সিক মেটেরিয়াল এন্টার করছে তখন সেটাকে ডিটক্সিফিকেশন করার কাজ মেজরলি লিভারের। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে লিভার যদি মেজরলি ডিটক্সিফিকেশন হয় তাহলে বলো তো লিভারের মধ্যে তুমি কোন কম্পোনেন্টটাকে অনেক বেশি পরিমাণে রাখবে? এসিআর। বুঝতে পেরেছো? তাহলে ডিটক্সিফিকেশনটা কে করছে লিভারে? লিভারের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আবার দেখো লিভারে আমরা যখন বলি গ্লাইকোজেনোলাইসিস, লিভারে গ্লাইকোজেনোলাইসিস এই কাজটাও কোথায় হচ্ছে বলো? এনজাইম বা এই কাজটা কোন জায়গাতে আমরা নিচ্ছি? এসিআর। তাহলে এসিআর এর স্পেশালি কতগুলো ফাংশন আমরা নিলাম দেখো। ডেসমোটিবিউলো প্লাজমোডেসমাটা কে ফর্ম করছে? চটপট এসিআর। তারপর আমরা বললাম যে মোটর ইম্পালস প্রপাগেশন করছে। মোটর ইম্পালস প্রপাগেশন মানে কোন জায়গাতে দেখলাম এটা? মাসলে। ভেরি গুড। তারপর দেখো মাসল রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড এটাও এসিআর। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ডিটক্সিফিকেশন ইন লিভার এটাও এসিআর, আর লিভারে গ্লাইকোজেনেসিসে হেল্প করছে এটাও এসিআর। আর আরইআর কে যদি আমরা বলি আরইআর এর স্পেশাল ফাংশন কি হবে বলো? প্রোটিন সিনথেসিস। Protein synthesis. ভেরি গুড। তাহলে এর মেজর ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস। আচ্ছা যদি বলে ওভারঅল এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি কাজ করতে পারে? ওভারঅল এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলো তো এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা যদি এখান থেকে নিয়ে প্লাজমা মেমব্রেন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে তাহলে বলো তো এটার স্কেলিটাল সিস্টেম হিসেবে কাজ করছে একটা সেলের? হ্যাঁ। তাহলে বলো কি একটা সাইটোস্কেলিটন বলতে পারি? হ্যাঁ। It will act as cytoskeleton. 2 বলো তো যদি এখানে আমরা একটা এন্ডোজেটিকুলামকে এখানে রাখি, এই একটা এন্ডোজেটিকুলাম রাখি, তাহলে বলো তো এটা সেলকে কতগুলো প্রকোষ্ঠে কতগুলো কম্পার্টমেন্টে ডিভাইড করছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে কম্পার্টমেন্টালাইজেশন এটাও আরেকটা ফাংশন অফ কি রাফ এবং এ দুটো নেই, ঠিক আছে? রাফ এবং স্মুথ দুটোই এই কাজটা করতে পারে, কম্পার্টমেন্টালাইজেশনের কাজটা। ওকে, নেক্সট এন্ডোপ্লাজমিক মধ্যে ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস। তাহলে এখানে যদি এনজাইম থাকে তাহলে বলো তো মেটাবলিক অ্যাক্টিভিটি রান করতে পারে কিনা? বলো মেটাবলিক অ্যাক্টিভিটি রান করতে পারে। চার, যখন আমরা সেল ডিভিশন পড়বো তখন দেখবে যে এই যে সেলটাকে যখন ডিভাইড করলাম তারপর সেল ওয়াল যে সিনথেসিস হচ্ছে মিডল ল্যামেলা, এই সেল ওয়ালটা কোত্থেকে সিনথেসিস হয় বলো? এই ফ্র্যাগমোপ্লাস্ট। হ্যাঁ স্যার। ফ্র্যাগমোপ্লাস্ট, এই ফ্র্যাগমোপ্লাস্টের মধ্যে তুমি জানো গলগি বডি এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে। তাহলে বলো ডিউরিং সাইটোকাইনেসিস fragmoplast is formed by ER. বলো ক্লিয়ার? ফাংশন গুলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। যখন নার্ভ সেল পড়েছিলে ক্লাস 10 এ, যখন নার্ভ সেল পড়েছিলে তখন তোমাদের মনে পড়ে নিজেল গ্র্যানিউলের কথা? নিজেল গ্র্যানিউলের কথা, এই যে নিজেল গ্র্যানিউল এটাও কিন্তু একটা মডিফাইড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হয় তাহলে বলো তো প্রোটিন সিনথেসিসে টেক পার্ট করবে কিনা? ডেফিনেটলি। আর রেটিনাতে তোমরা আরেকটা স্ট্রাকচার পড়বে, সেটাকে আমরা বলছি মাইলয়েড বডি। Myeloid body is a part of modified ACR. Clear everybody? তাহলে বলো আমরা মোটামুটি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সম্পর্কে একটা বেসিক আইডিয়া সবার ক্লিয়ার হয়েছে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি? দেখো খুব একটা কুইক রিক্যাপ করি আমরা। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এন্ডোমেমব্রেন সিস্টেমের একটা পার্ট, যেটাকে অবজার্ভ করলেন কে ঝটপট বলবে? গার্নিয়ার।
গার্নিয়ার। তারপর পোর্টার, ক্লডে, ফুলাম এটাকে এক্সপ্লেন করলেন, নামটা দিলেন পোর্টার। ওকে, কোথায় প্রেজেন্ট, কোন জায়গাতে অ্যাবসেন্ট, সেই জায়গা সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তিনটে কম্পোনেন্টের কথা পড়লাম আমরা, কি কি? সিস্টার্নি, টিবিউল এন্ড ভেসিকল। বেসিক্যালি কোয়েশ্চেন গুলো আস্ক করে ফ্রম দ্য সিস্টার্নি এন্ড টিবিউল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সিস্টার্নি, টিবিউল কি জিনিস। ওকে, নেক্সট আমরা আলাদা আলাদা ভাবে দেখলাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি, এসিআর এর ফাংশন